বর্তমান বিএনপির সবচেয়ে বড় স্ট্রেংথ কি? বিএনপির স্ট্রেংথ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির যে প্রচণ্ড জনপ্রিয়তা, ওটাই আমাদের স্ট্রেংথ। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন, আরেকজন মেঘনা আলম। দুজনের অ্যাক্টিভিটিস কেমন লাগছে আপনার? আমি বলবো যে ওদের বোধহয় আরও গণতন্ত্রের চর্চা করা উচিত। বাংলাদেশের আজকের গণতন্ত্র কি জীবিত আছে? যে ধরনের গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত সেটা নাই। দর্শক নাগরিক প্রতিদিন ভোটার হওয়ায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমরা কাছে পেয়েছি বাংলাদেশ রাজনীতির একজন কিংবদন্তি, সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শ্রোতা এবং তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আর কদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সো নিশ্চয়ই খুব ব্যস্ততম সময় পার করছেন। এত ব্যস্ত থাকার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা প্রথম থেকেই শুরু করতে চাই, আপনার রাজনীতিতে আসার পেছনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ওটা আসলে রিয়েলি টার্নিং পয়েন্ট। ওটা একেবারে উদ্দেশ্য করে আসা তা কিন্তু না। ওটা হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো, কমিশন ইলেকশন করলাম 77-এ। মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল 40 জনকে। ওখানে আমরা 20 জন পাশ করি কমিশন হিসেবে। ওখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আমাদেরকে পিক আপ করেন। স্যার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সাথে আপনার সময় পার করেছেন বেশ অনেক সময়, তো তার সাথে ঘটে যাওয়া একটা গল্প আমাদের সাথে একটু শেয়ার করবেন স্যার। বছরটা মনে নাই, আমরা হিজবুল বাহারে গিয়েছিলাম। তো যুবদল থেকে, ওই সময় যুবদল ঢাকা সিটির প্রেসিডেন্ট। তো ওই সময় যখন হিজবুল বাহারের আমি যখন ওখানে ঢুকলাম, মানে শিপে উঠলাম, গিয়ে দেখলাম যে আমার অন্যান্য কলিগরা, অর্থাৎ একটা তো ইন্টারনাল থাকে, তো আমাদের কম্পিটিশন তো ছিলই। ওই সুযোগে যারা নাকি আমার অপোজিশন ছিল, যারা লাইক আবুল কাসেম, সাইফুর রহমান এবং আরও অনেকেই, তারা কেবিন টেবিন সব দখল করে বসে আছে, কিন্তু নিয়ে নিচ্ছে আর কি। আমি গিয়ে আর সিট পাই না। তখন হিজবুল বাহিনী ছাড়ার কথা ছিল সন্ধ্যা 7টায়। আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব হিজবুল বাহিনী হেলিপ্যাডে, হেলিপ্যাড ছিল ওটাতে, তো উনি হেলিকপ্টারে ল্যান্ড করবেন কোনো একটা পার্টিকুলার জায়গাতে। তো ওইভাবে তো টাইম মেনটেন করা ছিল, 7টার সময় ছাড়লে ওই জায়গায় পৌঁছবে, ওখানে হেলিকপ্টার যাবে। কিন্তু আমি গিয়ে যেটা করেছিলাম, যেটা অবশ্য কাজটা ঠিক হয়নি, আজকে বুঝি, যেখানে নাকি এরা ক্রুরা থাকে, সারেংরা যেখানে, যারা একটি লঞ্চে যারা অপারেট করে আর কি, সেই অপারেটরকে বললাম যে তুমি লঞ্চ ছাড়তে পারবে না। আমি স্টপ করে দিয়েছি লঞ্চ ছাড়া, যে আমি যতক্ষণ কেবিন না পাই ততক্ষণ পর্যন্ত লঞ্চ ছাড়তে পারবো না তোমরা। তো এখন খবরটা প্যাসেঞ্জার অনেক সময় কানে আসলো, ওখান থেকে যে আব্বাস তো লঞ্চ ছাড় দিচ্ছে না। বলি কেন? ওই যে উনি কেবিন পাচ্ছে না। তখন উনি মেসেজ দিলেন যে আব্বাসকে বলো যে আমি ওই যে যেখানে বিছানা করেছে, যে ডেকে ওর পাশে একটা বিছানা করতে বলো, আমি ওখানে থাকবো, ওর পাশেই আমি থাকবো। বাহ, তাহলে বেশ ভালো একটা সম্পর্ক ছিল আপনার। হ্যাঁ, তো এই কথাটা বলার পরে আমি একটু মানে মেন্টালি একটু শকড হয়ে গেলাম রীতিমতো। আমি কী করি এখন? যাই হোক, আমি তাড়াহুড়া করে বিস্তার করলাম, নিজের জন্য করলাম একটা, পেশেন্টের জন্য করলাম, এই জন্য করলাম একটা। তো উনি, এরপর আমি মানে কেবিন থেকে বেরিয়ে আসি। আমি কেবিন থেকে বেরিয়ে আসার পরে লঞ্চ এই স্টিমার ছেড়ে দেয়, বিস্তার করলাম। তো উনি গভীর রাতে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি আমার ইসে আসলেন, দেখে আসলেন সরাসরি, কোথায় বিছানা করেছো আমার জন্য? তো একটু ধমক দিয়ে বললেন, স্যার আমাকে একটু দয়া করে আপনি মাফ করে দিন, আমি ভুল করে ফেলছি, আপনি তো অনেকটা টায়ার্ড, আপনি একটু রেস্ট নেন। তো অনেক অনেক বুঝিয়ে শুনিয়ে আমি ওনাকে অনেক কেবিনে পাঠিয়েছিলাম। এটা একটা একটা ঘটনা, অনেকগুলো ঘটনা। আর এই ঘটনাটা আমি বোধহয় তোমাদেরকে প্রথম বললাম, আর কেউ জানা না এটা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। এত বছর রাজনীতিতে থাকার পর আপনি নিজেকে কিভাবে ডিফাইন করবেন? একজন পলিটিশিয়ান হিসেবে আর একজন ফাইটার হিসেবে? আমি ফাইট করতে করতেই পলিটিশিয়ান হয়েছি, এবার পলিটিশিয়ান আছি, এখন ফাইট করছি। স্যার, যাত্রাটা কেমন যাচ্ছে স্যার? আগের যাত্রাটা কেমন ছিল, এখন কেমন যাচ্ছে স্যার?
আমরা যখন রাজনীতি শুরু করি তখন রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ ছিল, ভালো একটা পরিবেশ ছিল, যেটা আজকের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। আজকে যেরকম কাদা ছড়াছড়ি হচ্ছে এরকম কাদা ছড়াছড়ি ওই সময় ছিল না। আমরা কথা বলেছি, আমরা আলাপ করেছি, আলোচনা করেছি, ডিসকাস করেছি, কিন্তু এখন যে অবস্থাটা হচ্ছে এরকম ছিল না। বর্তমান বিএনপির সবচেয়ে বড় স্ট্রেংথ কি আর সবচেয়ে বড় উইকনেস কি? যেহেতু আপনি শহীদ বিএনপির স্ট্রেংথ হলো নাম্বার 1 শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের কার্যক্রম যেগুলো বিএনপিকে অনেক রিচ করেছে। আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির যে প্রচণ্ড জনপ্রিয়তা, ওটাই আমাদের স্ট্রেংথ। আপনি ৩টা প্রজন্মের সাথে আপনি ৩টা প্রজন্মকে কাছে পেয়েছেন। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কাছে পেয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে কাছে পেয়েছেন, এবং বর্তমানে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তাকেও আপনি কাছে পাচ্ছেন। তো আপনার রাজনৈতিক জীবনে ৫টা নির্বাচনের অভিজ্ঞতা হয়েছে, ৫টা নির্বাচনে আপনি অংশ নিয়েছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটা কি এখন পর্যন্ত? বড় সমস্যা ছিল, একসময় ছিল না এটা। আমরা যখন 1991-এ আমরা নির্বাচন করি, আমি নির্বাচনে যখন প্রথম অংশগ্রহণ করি, খুব সুন্দর পরিবেশ ছিল। আমার ঠিক খেয়াল নাই, শাহাবুদ্দিন সাহেবের সময় যে নির্বাচনটা হয় 91 সালে, খুব সুন্দর নির্বাচন হয়। 2001-এ সুন্দর নির্বাচন হয়। বিএনপির সময় যে নির্বাচনটা হয়েছিল প্রত্যেকটা নির্বাচন খুব ভালো ছিল, এবং বিএনপির সময় নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যেটা শহীদ বেগম খালেদা জিয়া করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার। আর কোনো নির্বাচন তো হয়ই নাই। নির্বাচনে প্রহসন হয়েছে, বিভিন্ন এক এক সময় এক এক রূপ হয়েছে নির্বাচন। এবারের নির্বাচন ব্যবস্থাটা কেমন হতে যাচ্ছে? আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখনো উন্নত হয়নি, আহ, যেটা আমরা আশা করেছিলাম, এখনো করছি, কিন্তু সেরকম আশানুরূপ হয়নি। নির্বাচন হয়তো ভালোই হতো যদি আহ, একটা পক্ষপাতিত্ব না করতো। আচ্ছা, নির্বাচনে আহ, প্রভাবশালী একটা অংশ কাজ করছে, যারা চাচ্ছে না যে বিএনপি বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত হোক। আচ্ছা, এই পক্ষটা কে বা কারা? আমি কিন্তু বলে দিয়েছি, এই পক্ষটা একটা পক্ষ, এটা সরকারের ভিতরেও আছে, সরকারের বাইরেও আছে। আচ্ছা, তাহলে কি আমরা কারণ আওয়ামী লীগের সময় যারা ছিল, জায়গা মতো বসেছিল যারা, এখনো কিন্তু তারা ওখানেই আছে, সরে নাই। আমি বলতে পারি 5-6 জন লোক তো আছেই যারা নাকি জায়গা মতোই বসে আছে, যারা নাকি মানে আওয়ামী লীগের একেবারে পালিত ছিল। আর এখন আরো কিছু আছে, সব তো বলা যাবে না। আমি তো নির্বাচন করছি, আমি নির্বাচন এফেক্ট হয়ে যাবে। ওকে, আমরা তাহলে এটা ইগনোর করছি। আমরা চলে আসি যে কোটা সংস্কার পরবর্তী তরুণদের যে তারা এখন রাজনীতি নিয়ে বুঝছেন, বোঝার চেষ্টা করছেন, নাক গলাচ্ছেন এবং রাজনীতি তারা করছেন, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? দেখো, আমরা তো অনেকগুলো সংগ্রাম পার করে আসছি। 1966 সালের আমাদের 6 দফা আন্দোলন করেছি আমরা, আন্দোলনে উত্তীর্ণ হয়েছি। 69-এর 11 দফা আন্দোলন করেছি, আমরা জয়লাভও করেছি। 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আমরা জয়লাভ করেছি। কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধ করার পরে বলি নাই যে মুক্তিযোদ্ধাদের কিংবা আমাদেরকে পাওয়ার দিতে হবে, কিংবা আমাদেরকে মন্ত্রী বানাতে হবে, আমরা তো বলি নাই। আমরা যা জায়গায় ফিরে গেছি। আমরা যারা ছাত্র ছিল তারা লেখাপড়া করছি আমরা গিয়ে, তারপরে যারা কামার কুমার যার যার পেশা ছিল ফিরে গেছে ওখানে। কেউ কিন্তু কোনো দাবি তুলে নাই, জোর করে হয়ও নাই, কিছু হতে চায়ও নাই। কিন্তু এবার কিন্তু অন্যরকম, ব্যতিক্রম। কোটা আন্দোলন সফল হলো, তাহলে তো এখন যাদের ছাত্রদের যাদের উচিত ছিল তখন ওই কোটার উপরে তারা চলে যাওয়া, ওখানে ওইভাবে দেশটাকে বিল্ড আপ করা, তা না করে তারা অংশীদারিত্ব নিল সরকারের নিয়ে। যা করেছে পরবর্তীতে তো ইতিহাসের পাতা লেখা থাকবে, আমি নাই বললাম, ইতিহাসে লেখা আছে, দেশের জনগণ জানে। আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, ঢাকা ৮, এই আসনটা আমরা বলতে পারি যে ঢাকার বেশ গুরুত্বপূর্ণ একটি আসন। তো এই আসন থেকে আরো দুজন আমরা দেখছি যে তরুণ
সেখানেও অংশ নিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন, আরেকজন মেঘনা আলম। দুজনের অ্যাক্টিভিটিস কেমন লাগছে আপনার? আসলে এটা ওদের সম্বন্ধে আমার কমেন্ট করা খুব শোভনীয় জানতে চাবো, আমরা একটু জানতে চাবো। এটা শোভনীয় হবে না আমার, কিন্তু আমি বলবো যে ওদের বোধহয় আরও গণতন্ত্রের চর্চা করা উচিত, এবং আরও শেখা উচিত, আরও বোঝা উচিত, আরও জানা উচিত। বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের মানুষের আচার আচরণ কেমন, এটাও তাদেরকে জানা দরকার। তাদের ওখান থেকে একটু অভাব আছে, ল্যাকিং আছে ওদের বিশ্ব সম্বন্ধে জানার, গণতান্ত্রিক অধিকার সম্বন্ধে জানার। এখন আমাদের কথা বলার অধিকার আমরা আদায় করেছি, কথা বলতেই পারে, কথা বলছে অনেকে, প্রলাপ। আপনি বলেছেন, আপনি প্রায় বলেন যে গণতন্ত্র ছাড়া রাষ্ট্র চলে না। আজকের বাংলাদেশের গণতন্ত্র কি জীবিত আছে? নির্বাচনের পরে এটা বোঝা যাবে। নির্বাচনের আগে, বর্তমানে, এখন? এটাকে বলা খুব ডিফিকাল্ট, তবে যে গণতন্ত্র আমরা যে ধরনের গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত সেটা নাই। যদি ফেয়ার ইলেকশন হয়, আমরা দেখছি যে বিএনপির অনেক বড় একটা সুযোগ আছে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারা যদি এবার নির্বাচনে জয়ী হয়, তাহলে বিএনপির কোন কোন জায়গা ডেভেলপ করবে? আমরা দেখছি যে কর্মসংস্থানের খুবই অভাব। অনেক তরুণ বেকার, অনেক স্টুডেন্টরা এখন পর্যন্ত তরুণ, যারা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, তাদের মধ্যে অনেকে এখনো বেকার। তো তাদের জন্য কি করবে আসলে বিএনপি? কর্মসংস্থান করতে হবে, চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে একদিকে, অন্যদিকে উদ্যোক্তার সৃষ্টি করতে হবে। শুধুমাত্র একটা তরুণ সমাজকে শুধুমাত্র যদি চাকরির দিকে আমরা ঠেলে দিই, তাহলে এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাদেরকে কাউকে উদ্যোক্তা হতে হবে, কাউকে চাকরিজীবী হতে হবে, কাউকে পেশাজীবী হতে হবে। বিভিন্ন পেশা আছে, ওখানে ওদের যেতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। একমাত্র চাকরির দিকে যদি ঝুঁকে পড়ে সবাই, তাহলে বেকার সমস্যার সমাধান হবে না। 20 বছর পর মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে, কেন মনে রাখবে? আমি বিগত দিনে ঢাকা শহরের বাইরেও সারা বাংলাদেশে মন্ত্রী থাকা অবস্থায় আমি কিছু উন্নয়ন করেছি। যেমন ধরো বিল্ডিং কোড, এটা আমি তৈরি করেছি আমার সময়ে, এবং আমার তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মর্যাদাটা আছে সেটা তৈরি হয়েছে। আমি একটি হসপিটাল করেছি, মুগদা মেডিকেল হসপিটাল। আমি একটি কবরস্থান করেছি দর্শকের জমির উপরে, এটা তো 1000 বছর থাকবে যতদিন পৃথিবী আছে। তো এই জন্য হয়তো মানুষ মনে রাখতে পারে যে আব্বাস সাহেব করেছিল। ঢাকা 8 আসনের মানুষদেরকে কি বলতে চান? প্রথমত ওই ঢাকা 8 আসনের মানুষের কাছে আমার নিবেদন থাকবে যে তারা যেহেতু আমাকে আগেও দেখেছে, এখনও দেখছে, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমি আশা করব। তারপরও এটা ফ্রিডম তো সবার আছে, তারা কম্পেয়ার করার সুযোগ আছে তাদের, তারা কম্পেয়ার করে দেখতে পারে যে আমি এবং অন্য প্রার্থীদের মধ্যে, প্রার্থী তো অনেক আছে এখানে, কে ভালো হবে। এটা তারা আমার আল্ট্রাসাউন্ড লোক ভালো বোঝে কারা এটা, কাকে দিলে ভালো হবে ভোট। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, যারা দেখছেন কিংবা দেখবেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য তারা আমার জন্য দোয়া করবেন। প্রয়োজন পড়লে যদি সম্ভব হয় একটা করে ভোট দেবেন, আমার জন্য 10টা ভোট কালেক্ট করবেন। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিন ভোটের হওয়ায়। আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।